হাই বন্ধুরা, তোমরা আমাদের আগের ভিডিও দেখেছো যে আমরা ঔরঙ্গাবাদ শহরে এসে পৌঁছেছি আর হোটেল মোদি সম্রাটে চেক ইন করেছি। আমাদের হোটেলটি ছিল সেন্ট্রাল বাস স্ট্যান্ড বা সম্ভাজিনগর বাস স্ট্যান্ডের একদম কাছেই। এখানে একটা সিদ্ধা জু বা একটা জু আছে, গার্ডেন যেটাকে বলে, তার থেকে প্রায় 3-4 মিনিট হাঁটা দূরত্বে রেলওয়ে স্টেশনও একদম পাশেই ছিল। তো আমরা এই হোটেলে 3 দিন স্টে করেছিলাম আর এখান থেকেই ঘুরে দেখেছিলাম ঔরঙ্গাবাদ শহরটি ও ইলোরা। তো আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঔরঙ্গাবাদ ঘুরতে আর প্রথমেই এসে পৌঁছেছি শিবাজি মিউজিয়াম। এই শিবাজি মিউজিয়াম বৃহস্পতিবার বন্ধ থাকে, তাছাড়া বাকি 6 দিন সকাল 10:30 থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা এই মিউজিয়ামটি দেখে নিলাম। এখানে শিবাজির আমলের মানে মারাঠা পিরিয়ডসের অনেক যুদ্ধের অস্ত্র আর তখনকার এমনকি পৈঠানি শাড়ি বা কয়েন্সের কালেকশন, এই সব কিছুই আছে এর ভিতরে। এই মিউজিয়াম দেখতে বেশ কিছুটা সময় আমাদের লাগলো। তো এই যে আমরা ঔরঙ্গাবাদে এসেছি, এই ঔরঙ্গাবাদের এখনকার বর্তমান নাম সম্ভাজিনগর। ঔরঙ্গাবাদকে আগে অবশ্য খিড়কি নামেও জানা যেত, ঔরঙ্গাবাদের পুরনো নাম খিড়কি। এই মিউজিয়াম দেখে আমরা এসে গেলাম পেয়ারা কিনতে। তো এখন চলছে এখানে পেয়ারা কেনাকাটা। পেয়ারা কিনেই যে আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছে, আমরা আবার গাড়িতে উঠে এগিয়ে চললাম পরের গন্তব্যের দিকে। এই ঔরঙ্গাবাদ শহরে এরকম গেট তোমরা অনেক জায়গাতেই দেখতে পাবে, পুরো শহর জুড়েই এরকম গেট করা আছে। আমরা এবার এসে পৌঁছেছি পানচাক্কি। এটা 300 বছরের পুরনো একটা ওয়াটার মিল। এখানে দেখছো একটা জলাধার আছে আর ওপর থেকে জল পড়ছে। এই যে জলটা পড়ছে, ওই যে ছোট একটা ঘর দূরে দেখা যাচ্ছে, ওর ভেতরে একটা গ্রাইন্ড মিল আছে, মানে গম পেশাই করার জাঁতার মতন একটা জিনিস। সেই জাঁতাটা ঘুরছে আর সেখান থেকেই জলটা এইভাবে পড়ছে। 300 বছর আগে তখনকার দিনের ইঞ্জিনিয়াররা এটা তৈরি করেছিল কারেন্ট উৎপন্ন করার জন্য। এর পাড়েই আছে একটা বটগাছ, এই বটগাছটিও কিনা 300 বছরেরই পুরনো। এখানকার জলে দেখলাম মাছ খেলা করছে, বেশ সুন্দর জায়গাটা, পরিবেশটাও খুব সুন্দর। তখনকার দিনের যে ইঞ্জিনিয়ারদের চিন্তাভাবনা সেগুলো এটা থেকে জানা যায়। এখনও এই যে জলটা, এই জলটা এই শহর থেকে 6 কিলোমিটার দূরে একটা নদীর শাখা থেকে আসছে। হারসুল নামে নাকি একটা নদী আছে, তার একটা কোনো শাখা থেকে এই জলটা এখানে আসছে। এই যে ভিতরে একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে এবং কোনো একটা মিনিস্ট্রির অফিসও আছে এর ভিতরে দেখলাম। ভিতরটা ঘুরে দেখা যায় অনায়াসেই। এখানে 10 টাকা করে টিকিট কেটে নিতে হয়, তারপরে এটা ঘুরে দেখা যায়। এই যে সব মাদ্রাসার কচিকাঁচা ছেলে মেয়েরা এখানে বসে আছে, তারা পড়াশোনা করছে। আমরা চারিদিকটাই পায়ে পায়ে ঘুরে দেখলাম আর তারপরে এগিয়ে চললাম ওই উইন্ড মিলটা দেখব বলে। এই যে এখানে যে মাদ্রাসা বা যে মসজিদ, এটা নাকি বাবা শাহ মুসাফির নামে একজন খুব বিখ্যাত সুফি সেন্ট এগুলো তৈরি করেছিলেন বা করিয়েছিলেন। তিনি এখানেই থাকতেন তখন। আর এই যে জাঁতাটা তোমরা দেখছো, যেটা কিনা এই ওয়াটার মিলের কাজে লাগছে, সেই জাঁতাটাতে নাকি তখনকার দিনে গম পেশাই করা হতো আর সেটা দিয়ে এখানে যারা থাকতো এই মুসাফিরখানায় তাদের খাবারের ব্যবস্থা হতো। বেশ ঘুরে ঘুরে কিছুক্ষণ এটা আমরা দেখে নিলাম, তারপরে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে। যেহেতু আমরা ডিসেম্বর মাসে এসেছিলাম, তাই ঔরঙ্গাবাদের ওয়েদার কিন্তু খুব প্লেজেন্ট ছিল, না ঠান্ডা না গরম। আমরা পরে যেটি দেখব বলে এসেছি, এই দেখো দূরেই সেটি দেখা যাচ্ছে। আর পিছন দিকে আমরা কিছু ছোট ছোট পাহাড় বলতে পারো বা টিলা টাইপের দেখতে পাচ্ছি, সেগুলো হলো সাতমালা মাউন্টেন। এটা হলো সুনেরি মহল বা গোল্ডেন প্যালেস। এর মধ্যে নাকি আগে অনেক সোনার জলে আঁকা কিছু ছবি টবি ছিল, তার থেকেই নাম হয়েছে সুনেরি মহল। এই যে এর ঢোকার দরওয়াজাটা, বেশ কয়েকটা সিঁড়ি উঠে তারপরে এটা দেখলেই বুঝতে পারবে যে তখনকার দিনের মানে মুঘল সাম্রাজ্যের কীরকম ছিল, শত্রুদের থেকে আটকানোর জন্য একটা কিরম পেরেক টেরেক মতন ওঠা ওঠা লাগানো আছে। দেয়ালের গায়ে এখনও কিছু অবশিষ্ট কার্ভিংস আছে।
এটিও এখন একটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে, ভারত সরকার এটি নিয়ে নিয়েছে। তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এখন এটা, তাই 15 বছর পর্যন্ত টিকিট এখানে লাগে না, তারপর থেকে এখানে টিকিট লাগে। সোমবার এই সোনেরি মহল বন্ধ থাকে, আর সকাল 10:30 থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এই সোনেরি মহল। এই যে এখানে লেখা আছে, তোমরা চাইলে পজ করে একটু পড়ে নিতে পারো সোনেরি মহলের হিস্ট্রি। সোনেরি মহল নাকি তৈরি হয়েছিল 1651 থেকে 1653 এডির মধ্যেই। বুন্দেলখণ্ডের কোনো একজন চিফ, যিনি ঔরঙ্গজেবের সাথে ছিলেন, এই দাক্ষিণাত্য জয় করতে এসেছিলেন, তো তিনি এটা তৈরি করিয়েছিলেন। চারিদিকে এই যে বাগান, এই বাগান পরিসরের মধ্যে একটা সমাধিও আছে, সেটা নাকি লালা হারদোলের সমাধি। তিনিও ওই ঔরঙ্গজেবেরই কোনো এক সঙ্গীর ছেলে টেলে ছিলেন আর কি তখনকার দিনে। তো এই সবই ঔরঙ্গজেবের আমলের জিনিস। এখানে কিছু হাত কামানো আমরা দেখতে পেলাম, বেশ ফোয়ারা দিয়ে সাজানো। তখনকার দিনের মহল কিন্তু এখনকার দিনের মিউজিয়ামে পরিণত হয়েছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ না, ভেতরে এখনও কিছু ছবি আছে হাতে আঁকা, অনেক রকমের কয়েন্স, অনেক মূর্তি যেগুলো নাকি মাটির তলা থেকে পাওয়া গেছে, সেই সব জিনিস সংরক্ষিত করা আছে। অনেক কামান, গোলা বারুদ সবই আমরা দেখলাম। দেখে আমাদের পরের গন্তব্যের দিকে এগিয়ে এলাম। এটা হলো ঔরঙ্গাবাদ কেভস দেখার জন্য যেখান থেকে হাঁটাটা শুরু। এখানে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে পাশেই, সেই মনেস্ট্রিটা আমরা ঘুরে নিয়েছিলাম, তবে ছবি তোলা হয়নি। তারপরে আমরা এই সিঁড়ি ভেঙে ওপরে উঠতে থাকলাম ঔরঙ্গাবাদ কেভসের দিকে। ঔরঙ্গাবাদ কেভস মোট 12টি কেভস আছে এখানে, তার মধ্যে 3টি ভাগ করা আছে। 1 থেকে 5 নম্বর কেভসগুলো আছে বাঁ দিকে, আর ডান দিকে আছে 6 থেকে 9, ও তারপরে আছে 10, 11, 12। এই 12টি কেভসই কিন্তু বুদ্ধিস্ট কেভস। এই দেখো, টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। এখানেও 15 বছর পর্যন্ত টিকিট লাগে না, তারপর থেকে 25 টাকা করে টিকিট পার হেড। এই যেখানে টিকিট কাটলাম এতটা পর্যন্ত গাড়ি অনায়াসেই চলে আসে। আমরা জানতাম না বলে আমরা পায়ে হেঁটে উঠেছিলাম। তারপরেও ওই যে দূরে কেভস দেখা যাচ্ছে, আমাদের ওইখানে পৌঁছাতে হবে। এখান থেকে হাঁটতে হাঁটতে অনেকটা হাঁটা, পায়ে সমস্যা থাকলে না যাওয়াই ভালো। রাস্তার অবস্থাও খুব যে ভালো তা নয়, কিন্তু বেশ খাড়াই উতরাই। এই যে কেভস, এই কেভস দেখে আমরা অবাক হয়ে গেলাম যে তখনকার দিনে এখানে কিভাবে গুহা তৈরি করা হয়েছিল। মাটি থেকে প্রায় 70 ফিট ওপরে হবে এই গুহাগুলো। এই গুহাগুলো সবই বুদ্ধিস্ট গুহা। তখনকার দিনে বুদ্ধিস্ট সন্ন্যাসীরা বা মঙ্করা এখানে গুহা তৈরি করেছিল তাদের শিষ্যদের থাকার জন্য। আর একটা প্রেয়ার হল তো থাকেই। তো প্রেয়ার হলটাও চলো তোমাদের দেখাবো। এই দিকটাতে 1 থেকে 5 পর্যন্ত আছে। এই যে বুদ্ধার একটা মূর্তি তোমরা দেখতে পাচ্ছ ভিতরে আছে। এই ঔরঙ্গাবাদ কেভসে আমরা গাইড পাইনি, তাই নিজেরাই ঘুরে দেখে নিয়েছিলাম ঔরঙ্গাবাদ কেভস। এই যে এইটা হলো প্রেয়ার হল। এই মধ্যখানে একটা স্তূপা আছে, আর মাথার ওপরে কিরাম একটা রিব মতন করা আছে। আর তার বাইরে এই যে এতগুলো পিলার দিয়ে একটা বারান্দা তৈরি করা আছে। তো এইখানে ওই প্রেয়ার হলটা হলো একটাই থাকবে, আর বাকিগুলো সব বৌদ্ধ বিহার, মানে সন্ন্যাসীদের থাকার ঘর। প্রেয়ার হলটা 4 নম্বর কেভসে তোমরা দেখতে পাবে। এই 4 নম্বর গুহাটি হিনোজান অথবা হিনায়ানা ফেজ এই সময়কার তৈরি বলা যেতে পারে। এখানে 17টা পিলার দিয়ে ওই প্রেয়ার হলটা তৈরি করা হয়েছে। তার পাশেই আমরা এই গুহাটিও দেখে নিলাম। এদিকে মোট 5টি গুহা আছে, আগেই তোমাদেরকে বলেছি। এখানে আমরা হিন্দু ধর্মের আরো কয়েকটি মূর্তিও বৌদ্ধ মূর্তির সাথে দেখতে পেয়েছি। এই মূর্তিটি দেখো কিভাবে নষ্ট করা হয়েছে। অনেক মূর্তি এইভাবে নষ্ট হয়ে গেছে। এখন বেশ খুব কম জিনিসই অবশিষ্ট আছে, প্রায় ভগ্নদশায় বললেই চলে। বৌদ্ধ ধর্মের যে আমরা জানি হীনযান ও মহাযান,
সেই সময়কারই এই 12টি গুহা, তার মধ্যে এই 4 নম্বরটি হীনযান সময়কার। আর যেগুলো আমরা ওইদিকে 6 নম্বর থেকে যে গুহাগুলো দেখেছি ওগুলো কিনা মহাযান সময়ের তৈরি। এগুলি সবই মোটামুটি 3rd AD থেকে তৈরি করা হয়েছিল। এই যে সামনের যে বারান্দার কথা বলেছিলাম, সেই বারান্দাটি অনেকটাই প্রায় ভেঙে পড়েছে। আর বর্ষার সময় এখান দিয়ে জল নেমে আসে ঝর্ণার মতন, তো সেগুলি আরও বেশি ক্ষতি করে এই গুহাগুলোর। আর আমরা যারা ট্যুরিস্ট আসি বা যারা আরও লোকেরা এখানকার আসে, তারাও কিছু কিছু নষ্ট করে ফেলেছে, অনেক কিছুই। গায়ে দেয়ালে অনেক দাগও দেখা যাচ্ছে। তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনেকটাই কাজ করে দেখলাম আমরা, দরজা ফরজার অনেকই নতুন করে কনস্ট্রাক্ট করেছে, বেশ ভালোই তৈরি করেছে কিছু কিছু জায়গা। তো পায়ে পায়ে আমরা ঘুরে নিলাম বেশ কিছুটা জায়গা। আর দেখো, এখানে দেখা হয়ে গেল একটি কাঠবেড়ালি বন্ধুর সাথে। একজন নয়, বেশ অনেকেই ছিল, দলবল নিয়ে এখানে এসেছিল। আর অনেকেই তাদেরকে খেতে দিয়েছে, বেশ বসে বসে তারা খাবার খাচ্ছে। শুধু গুহা নয়, গুহার সাথে এই গুহার বাসিন্দাদেরও আমাদের দেখা হয়ে গেল। এই ওপরের গুহা থেকে ঔরঙ্গাবাদ শহরের দৃশ্য খুবই সুন্দর। শুধু যে গুহা দেখতে হবে তা নয়, যারা গুহা ঘুরে দেখতে পারবে না, এই ওপরটায় উঠলে পুরো শহরটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমরা একদিকটা দেখে আবার ওয়েস্টার্ন সাইডটা দেখতে গেলাম। ওয়েস্টার্ন সাইডটা ইস্টার্ন সাইডের থেকে বেশ ভালো, খুব সুন্দর করে গাছপালা লাগানো আছে এবং মেনটেনেন্স হয়েছে অনেক বেশি। ওই একই টিকিটে কিন্তু তোমরা দুই সাইডই দেখতে পাবে, ওয়েস্টার্ন এবং ইস্টার্ন দুই সাইডই। আর এই ঔরঙ্গাবাদ কেভস খোলার সময় সকাল 9টা, মোটামুটি এরা বলছে যে সূর্য উঠে গেলেই এখানে খুলে যায়, কিন্তু যেহেতু টিকিট কাউন্টার আছে তাই সেখানে লোক না এলে ভেতরে ঢোকাটা একটু সমস্যাদায়ক হয়। আর সন্ধ্যাবেলা 5টা পর্যন্ত অফিসিয়াল টাইম, কিন্তু যতক্ষণ না সূর্য অস্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মোটামুটি খোলাই থাকে। এই গুহাটির মধ্যে দেখো একটা প্রদক্ষিণ করার জন্য সরু গলি টাইপের করা আছে। তো আমরা এই গলিটার ভেতর দিয়েই এই গুহাটাকে প্রদক্ষিণ করলাম। তো বোঝা গেল যে হিন্দু ধর্মের সাথেও বৌদ্ধ ধর্মের বেশ কিছুটা মিল আছে। প্রেয়ার হলের মধ্যে একটা প্রদক্ষিণ করার জন্য সরু রাস্তা মতন করা আছে। এই দেখো, এই গুহার এখনকার বাসিন্দাদের সাথেও কয়েকটি দেখা হলো। আর লাঞ্চ সেরে নিলাম, মানে ঔরঙ্গাবাদ শহরে গিয়ে লাঞ্চ সারলাম। আর তারপরে আমরা বিবি কা মাকবারাতে ঢুকে গেলাম। বিবি কা মাকবারার এন্ট্রেন্স হলো 25 টাকা। এখানেও ওই একই নিয়ম, 15 বছর পর্যন্ত কোনো টিকিট লাগে না। আর সকাল 8টা থেকে সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকে এই বিবি কা মাকবারা। বিবি কা মাকবারাকে দক্ষিণের তাজ হিসাবেও জানা যায়। দেখো, দূর থেকে এক ঝলক দেখলেই যেন মনে হচ্ছে আমরা আগ্রার তাজমহল দেখতে এসেছি, কিন্তু না, এটি আগ্রার তাজমহল নয়, এটা ঔরঙ্গাবাদের বিবি কা মাকবারা। আমরা শুনেছি বিবি কা মাকবারায় নাকি সন্ধ্যের লাইটিং খুব ভালো হয়, তাই আমরা লেট লাঞ্চ সেরে বিকাল বিকাল ঢুকে পড়লাম বিবি কা মাকবারায়। এই বিবি কা মাকবারা তৈরি হয়েছিল রাবিয়া উল দৌরানি, মানে যিনি কিনা ঔরঙ্গজেবের স্ত্রী ছিলেন, তার জন্য তার ছেলে এটি তৈরি করেছিলেন। (1651 থেকে 1661 খ্রিস্টাব্দের মধ্যে এই বিবি কা মাকবারা তৈরি করে প্রিন্স আজম শাহ, যে কিনা ঔরঙ্গজেবের ছেলে ছিল। এই বিবি কা মাকবারাকে তাজ অফ ডেকান বা দক্ষিণের তাজও বলা হয়। একটা সরু সিঁড়ির মধ্যে দিয়ে আমরা এর ওপরে উঠে গেলাম। আর যত বিকেল হচ্ছে তত ভিড় বেশি। আমরা ঔরঙ্গাবাদের যতগুলো দর্শনীয় স্থান দেখেছি তার মধ্যে বেশি সংখ্যক লোকজন আমরা এই বিবি কা মাকবারাতেই দেখলাম।
প্রচণ্ড ভিড় ছিল বিবি কা মাকবারা। এর অ্যাট্রাকশন সব থেকে বেশি। আর সব থেকে কম লোক দেখেছি আমরা ঔরঙ্গাবাদ কেভসে। এই যে সেই পানিচাঙ্কির ভেতরে তোমাদেরকে যে দেখিয়েছিলাম বারান্দার মধ্যে যে কার্ভিংস, দেখো সেই একই রকমের কার্ভিংস কিন্তু এই বিবি কা মাকবারাতেও আমাদের চোখে পড়ল। আর এই মিনারগুলো দেখো, 4 কোণে এরকম 4টি মিনার আছে। আর কারুকার্য খুবই সুন্দর, তবে তাজমহলের কাছে কিছুই না। এর মধ্যে সমাধি আছে রাবিয়া উল দৌরানি, মানে ঔরঙ্গজেবের ওয়াইফের সমাধি আছে এর ভিতরে। চলো আমরা আগে বাইরেটা একটু ঘুরে দেখি, তারপরে ভিতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এর দেয়ালের কাজও খুব অনবদ্য, কিন্তু অনেকটাই প্রায় নষ্ট হয়ে গেছে। এখানে ফটোগ্রাফিতে কোনো নিষেধাজ্ঞা নেই। এই যে সমাধিটি, এর কাছে যেতে দেওয়া হয় না, তবে ওপর থেকে লোকজন এই যে টাকা পয়সা ফেলেছে, তোমরা এগুলো যে দেখছো এগুলো কিন্তু ফুল নয়, সবই টাকা পয়সা। ওরা 3 মাস ছাড়া নাকি এটাকে পরিষ্কার করে এবং তখন বস্তায় করে টাকা ভরে নিয়ে যেতে হয়। এত টাকা পয়সা লোক এখানে দেয়। বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমরা দক্ষিণের তাজ ঘুরে দেখলাম, কারণ আমরা এখানেই বেশ কিছুটা সময় কাটাবো, যতক্ষণ না এই বিবি কা মাকবারার সব লাইটিংগুলো জ্বলে ওঠে। আর আমরা সন্ধেবেলাটা এখানেই কাটাবো বলে ঠিক করেছি। এর প্রতিটা আনাচ কানাচ আমরা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই যে কারুর সমাধি তৈরি করার জন্য এত সুন্দর একটা স্থাপত্য বা মনুমেন্ট তৈরি করা যায়, সত্যিই আশ্চর্যের বিষয়। এই যে এর পিছনের দিকে নাকি পরে একটা মসজিদ তৈরি হয়েছিল, যেটা আমরা ওপর থেকেই দেখতে পাচ্ছি। আর চারিদিকে সুন্দর বাগান দিয়ে ঘেরা। এর সৌন্দর্য খুব সুন্দর। আমরা ঔরঙ্গাবাদ শহর একদিনে ঘুরে দেখেছিলাম, তবে একদিনে কোনো শহর ঘুরে দেখা সত্যিই সম্ভব নয়। হাতে 2-3টে দিন থাকলে তবুও কিছুটা হয়তো দেখা যায়। আমরা একদিনের জন্য গাড়ি বুক করে নিয়েছিলাম, ওই গাড়িটি আমাদের সাথে রোজ ছিল। আজকে সাইট সিন যে করিয়েছে তার জন্য 4000 টাকা নিয়েছিল। তোমরা যদি কম লোক আসো আর যদি বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চাও, এখানে অটো কিন্তু অ্যাভেলেবেল, বা 4 সিটার গাড়িও তোমরা নিয়ে নিতে পারো, সেটা কিনা অনেক কমে হয়ে যাবে। আর দেখো, কথা বলতে বলতেই জ্বলে উঠেছে এই লাইটসগুলো। বিবি কা মাকবারাতে লাইট জ্বলে উঠেছে, আর সত্যিই খুব সুন্দর লাগছে ঘুরে দেখতে। আলোতে ঝলমল করে উঠেছে, আর ততই যেন লোকের ভিড় উপচে পড়ছে দক্ষিণের তাজ দেখার জন্য। সত্যিই তাজ বটে। দূর থেকে এক ঝলক দেখলে সবাই তাজ বলেই ভুল করবে, তবে কাছে গেলে যারা তাজমহল দেখেছি আমরা, তারা বলবো না, কোথায় তাজমহল আর কোথায় বিবি কা মাকবারা। তারপরে আমরা চলে গেলাম একটু মার্কেটে, মার্কেটিং করব বলে। আর তখনই রাস্তায় দেখে নিলাম শ্রীরামের পাদুকা নিয়ে শোভাযাত্রা বেরিয়েছে। তো তখন আমরা এই রথের পাশ দিয়ে এগিয়ে চললাম আমাদের আজকের কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। আমরা যে গিয়েছিলাম পৈঠান গেট, তো সেই দিকে আমরা এগিয়ে চললাম। ঔরঙ্গাবাদের বিখ্যাত শাড়ি পৈঠানি। ঔরঙ্গাবাদ এসেছি আর পৈঠানি কিনবো না, মার্কেট ঘুরে দেখবো না, সেটা হয় না। তাই আমাদের গাড়ির ড্রাইভারকে বললাম যে আমাদেরকে পৈঠান গেটে ছেড়ে দিতে। আর পৈঠান গেটে গিয়ে আমরা এই যে পৈঠানি শাড়ি দেখতে শুরু করে দিলাম। বিভিন্ন রেঞ্জের পৈঠানি শাড়ি, নকল থেকে আসল। 2000-এও আছে পৈঠানি, আবার 20,000, 25,000, 30,000-এও আছে পৈঠানি। সেই বাঙালির ঘুরে বেড়ানোর হুজুগ, কেনার হুজুগ, সবগুলোই
আমরা একসাথে পূরণ করতে চলেছি। বেশ কিছু শাড়ি দেখলাম, কেনাকাটাও সেরে নিলাম। আর ঔরঙ্গাবাদের আরেকটি দিন আমরা এখানেই সমাপ্ত করলাম। পরের দিন তোমাদের সাথে দেখা হবে আমাদের পরের ভিডিওতে। আর আমরা তোমাদেরকে আমাদের হোটেলের ফোন নাম্বার, গাড়ির ফোন নাম্বার সবই দিয়ে দেব আমাদের পরের ভিডিও। প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক করো ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।